তো দর্শক, বাজেটের মরশুম এলেই কিন্তু আমাদের দেশে একটা রোগ দেখা যায়। সেইটা সংখ্যার রোগ। আ বাজেটের দিন এলে একটা মজার ব্যাপার হয়। আ সেটা হচ্ছে আ সরকার সংখ্যাগুলোকে পড়ে শোনায় সরকার যেকোনো সরকারই সে মনে করে যে বাজেটে আমরা যদি সংখ্যাগুলো দেই তাহলে হয়তো মানুষ মুগ্ধ হয়ে যাবে। তো অ্যা গত ১৭ বছরে আমরা যেটা দেখেছি আ আ আওয়ামী লীগ সরকারের সময় অ্যা আ বাজেট বড় ছিল। অনেক প্রত্যাশা ছিল কিন্তু সেগুলোর পূরণটা কিন্তু হয়েছে। তো সেইটা হচ্ছে ১ম পার্থক্য গত ১৭ বছরের সাথে এই বিএনপি সরকারের যেই গত ১৭ বছর না মানে আওয়ামী লীগের ১৭ বছরের সাথে এই যে এখন আমরা গত ২ বছর ধরে যা দেখছি এবং এখন বিএনপি সরকারের বাজেটের যেটা আমি দেখছি সেখানে পার্থক্যটা এখানে। তো ১১ই জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন এবং বলা হচ্ছে এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। শুনতে খুবই ভালো লাগে, তাই না দর্শক? যে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। সো যে গিমিক এর কথাটা শুরু করেছিলাম আমরা, আমি আর রানা মেহের, সেই জায়গায় একটু ফিরে আসি। তো এটা হচ্ছে one of those examples যে গিমিকি যে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। তো দর্শক, আসলে কি জানেন? এবার গিমিকের বাইরে গিয়ে একটু বাস্তবতাটা দেখি। প্রতি বছরই কিন্তু বাজেট সবচেয়ে বড় হওয়ার কথা। কারণ জনসংখ্যা বাড়ে দর্শক। অর্থনীতি বাড়ার উচিত, মূল্যস্ফীতি বাড়ে, তাই বাজেটও বাড়ারই তো কথা। এটাতে কিন্তু অবাক হওয়ার কিছু নেই দর্শক। আসল প্রশ্নটা যেটা যেকোনো বাজেট পরিবেশনের পর যেটা আপনাদের কাছে জানতে মানে আপনাদের জানতে চাওয়া উচিত সেটা হচ্ছে নতুন কি আছে? এবং সেইটা বাস্তবায়নের যেই সমস্ত কথা বলছো, বড়, বড় লম্বা, লম্বা কথা বলছেন আপনারা, সেটা বাস্তবায়নের আপনাদের সক্ষমতা আছে কিনা? এই ২ টা হচ্ছে সবচেয়ে জরুরি প্রশ্ন, তাই না? তো কি বলা হলো আ এই ইতিহাসের সবচেয়ে বড় বাজেটে যে ৪১ লাখ নারীকে মাসে ৳২,৫০০ করে ভাতা দেওয়া হবে, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে, মুক্তিযোদ্ধা পরিবারের নাকি ভাতা বাড়বে। আচ্ছা। তো শুনে আমার যে ১ম কথাটা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে এবং আপনাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে দর্শক আমরা তো এটা শুনেছি আগে এবং মানে এগুলোর সুফল তো আমরা অনেক বছর ধরে ভোগ করেছি। করিনি? আম তো দেশটাকে আমরা একটা অ অ মানে অর্থনৈতিকভাবে প্রচন্ডভাবে এগিয়ে যেতে দেখেছি। মানুষের প্রান্তিক গোষ্ঠীর সুরক্ষা দেখেছি। আমরা দেখেছি এবং প্রান্তিক জনগোষ্ঠী তো সেগুলো সুবিধাভোগী। তারা তো এত ভুলে যায়নি। তাদের তো দেখেই মনে হচ্ছে যে আরে হোয়াট ইস নিউ? তো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিস্তার এগুলো কি দর্শক বিএনপি সরকারের নতুন আবিষ্কার? না। সরকারি চাকরিজীবীদের ইতিহাসের সবচেয়ে বড় বেতন বৃদ্ধি কে দিয়েছিল দর্শক? মনে করতে পারেন? আ ইতিহাসের সবচেয়ে বড় বেতন কমিশন বাস্তবায়িত হয়েছিল কার আমলে? ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল কে দিয়েছিল দর্শক? সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করেছিল কোন সরকার? গ্রামের দরিদ্র মানুষকে রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনার সবচেয়ে বড় কাজটা কোন সরকার করেছিল? ২০১৫ সালে প্রথমবার প্রণীত হয় জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল। এই সময় খাদ্য বান্ধব কর্মসূচি আপনাদের মনে আছে যে ৳১০ থেকে ৳১৫ কেজি দরে চাল দেয়া, মাতৃত্বকালীন ভাতা, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা সহ বিভিন্ন ধরনের ডিজিটাল পেমেন্ট পদ্ধতি কিন্তু চালু হয়েছে। মনে আছে? তো এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, আশ্রয়ণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে এই যে চাল বিতরণ, এসব কি আওয়ামী লীগ সরকার বছরের পর বছর ধরে অত্যন্ত সক্ষমতার সাথে করে দেখায়নি দর্শক? ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট, সরকারি সেবা ডিজিটালাইজেশন, বঙ্গবন্ধু স্যাটেলাইট পর্যন্ত। মনে আছে দর্শক আপনাদের নিশ্চয়ই। তারপরে এই যে পার্টিকুলারলি শিক্ষাক্ষেত্রে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বছরের ১ম দিন কোটি, কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দেওয়া দর্শক। যেটা গত ২ বছরে কি করল ইউনূস সরকার? পারলই না দর্শক। গ্রামীণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাজার, হাজার গ্রামে ক্লিনিক প্রতিষ্ঠা হয়েছে আওয়ামী লীগের আমলে। দেশের প্রতিটি ঘরে, ঘরে গ্রিড এবং সৌরবিদ্যুৎ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পৌঁছানো এসব কারা করেছে দর্শক? এই দেশের মানুষকে তো আমাদের বোঝাতে হবে না দর্শক। এটা এই ফিনিক্স মেমোর মতো প্রোগ্রাম করে আমাদের তো বোঝাতে হবে না এটা। তারা তো এই সুবিধা এই দেশের মানুষরা সাধারণ মানুষরা আপনারা, আমরা এই সুবিধাগুলো বছরের পর বছর ধরে পেয়েছি।
আ আ দেশের মানুষ তো এগুলো ভুলে যায়নি দর্শক। কেমন করে ভুলে যাবে? আজকের এই অথর্ব বিএনপি সরকার যেগুলোকে নতুন, নতুন ঘোষণা হিসাবে প্যাকেটজাত করছে দর্শক, তার বেশিরভাগই আসলে আওয়ামী লীগ আমলের কাজের ক্রেডিট চুরির চেষ্টা নতুন মোড়কে। এখন এই চর্যবৃত্তি কিন্তু আমরা করতে দেখেছি খুবই নির্লজ্জভাবে ইউনূস সরকারকে। একজন শিক্ষক হয়েও, একজন বয়স্ক মানুষ হয়ে, একজন নোবেল জয়ী হয়ে এই নির্লজ্জ লোকটি তার চেয়ে বয়সে ছোট একজন নারীর বছরের পর বছরের কষ্টার্জিত যে অর্জন, শেখ হাসিনার কষ্টার্জিত অর্জনকে নিজের বলে চালিয়ে দেওয়ার একটা নির্লজ্জ চেষ্টা করেছিলেন। মানে পুরা প্রচার মাধ্যমকে নিয়োগ করে মানুষের মুখ বন্ধ করে, গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণ বিলোপ করে, নানান ধরনের মববাজি করে তিনি এই সত্য প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করে গেছেন দিনের পর দিন। কিন্তু লাভ হয়নি দর্শক। কারণ বাঙালির আমরা যদিও বলি যে বাঙালির গোল্ডফিশ মেমোরি, কিন্তু বাঙালির তো এত ক্ষণস্থায়ী মেমোরিও না। যে তাদের যে যাপিত জীবনের যে বাস্তবতা, এই ১৭ বছরের যাপিত জীবনের বাস্তবতা সেটাকেই সে ভুলে যাবে? এটা তো সম্ভব নয় দর্শক। এখন আমরা বিএনপির ক্ষেত্রেও একই রোগ দেখছি। অ্যা অবশ্যই এই রোগ হওয়ারই কথা। কারণ শেখ হাসিনা যখন এই সমস্ত প্রকল্প নিয়েছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন, তখন তিনি এগুলো কেন করেছিলেন? এগুলোকে উনি করেছিলেন মানুষকে ভালো রাখার একটা তাগিদ থেকে। আ কারণ উনি বঙ্গবন্ধুর যে স্বপ্ন, উনার পিতার যে স্বপ্ন সেটাকে উনি বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। উনার পিতা এই রাষ্ট্রটাকে আমাদেরকে দিয়েছিলেন। আর উনি এই রাষ্ট্রের মানুষকে ভালো রাখতে চেয়েছিলেন। এগুলো তো উনার এইসব প্রকল্প তো আকাশ থেকে পড়েনি দর্শক। এগুলো তার তো আ শেখ হাসিনার তো দীর্ঘদিনের চিন্তার ফসল। মানুষকে ভালো রাখার উনি যে শপথ নিয়েছিলেন আ সেইটার অংশ ছিল। এসব আ আইডিয়া তো উনি ১৭ বছর ধরে যিনি বিদেশে বসে থেকে যেই তারেক রহমান আ আ মানে যার যা যাকে দিয়ে একটা বিএনপির মানুষের, বিএনপির নেতাকর্মীদেরকে ভালো রাখাই যার পক্ষে সম্ভব হয়নি। তিনি কিভাবে এই আইডিয়া গুলো তার মাথা থেকে কিভাবে আসবে? মানে তিনি বাংলাদেশের মানুষের তারেক রহমান বাংলাদেশের মানুষের ভালো-মন্দর কি বোঝেন? মানে চাঁদাবাজি ছাড়া তার আর তার দলের তো আর কোন রকমের দক্ষতা নেই দর্শক। তাই তাদের কাছে অন্যের ক্রেডিট চুরিই হচ্ছে কিন্তু উনার ভরসা। আ আর সবচাইতে বড় কৌতুকটা আমরা কি দেখলাম দর্শক? আমার কাছে সবচাইতে বড় মানে এটাকে আসলে যদি পরিস্থিতি এটা বাংলাদেশের ইস্যু না হতো, আমার মাতৃভূমির ইস্যু না হতো দর্শক, তাহলে হয়তো আমি হেসে ফেলতাম। তারা ঘোষণা দিচ্ছে মুক্তিযোদ্ধাদের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে ভাতা বৃদ্ধির ঘোষণা যে তাদেরকে নাকি ৳৫,০০০ করে বেশি দেওয়া হবে। এখন দর্শক আমি ভাতা বৃদ্ধির বিরোধী তো নই। বরং আমি মনে করি এগুলো আরো বাড়ানো উচিত। কিন্তু আমার একটু জানতে ইচ্ছা করে যে বিএনপির যে হঠাৎ এই দরদ এটা কোথা থেকে এলো? মানে যেই দেশে গত ২ বছর ধরে মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে, ৩২ নম্বর বারবার পুড়েছে, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার প্রতিযোগিতা চলেছে। স্বাধীনতার ইতিহাসকে নতুন করে লিখতে গিয়ে রাজাকারদের ধুয়ে মুছে ফেরেশতা বানানোর চেষ্টা করা হয়েছে। সেই দেশে হঠাৎ মুক্তিযোদ্ধাদের জন্য এত আবেগ, তাও আবার বিএনপির পক্ষ থেকে। মানে ভাবা যায় দর্শক, যেই বিএনপি রাজাকারদের সাথে মিলে আন্দোলন করল কি নিয়ে? মুক্তিযোদ্ধার সন্তানদেরকে কোটা বাতিলের জন্য। সেই বিএনপি এখন বলে মুক্তিযুদ্ধের কথা? বাংলায় একটা কথা আছে না যে, "গরু মেরে জুতা দান।" মানে মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধ্বংস করবে, বঙ্গবন্ধুর বই সরাবে, তারপরে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে বলবে যে, "দেখো আমরা মুক্তিযোদ্ধাদেরকে কত শ্রদ্ধা করি।" এইসব নাটক মানুষ বোঝে দর্শক। আ এবং মানুষ এখন এইসব নাটক কারণ তাদের যে অভিজ্ঞতা হয়েছে ইউনূসের আমলে এইসব নাটক মানুষ এখন অনেক দ্রুত বোঝে দর্শক। এই সেই দিনও রাজশাহীতে এই যে গতকালকে না পরশুর ঘটনা, রাজশাহীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা ভ্রাম্যমাণ গ্রন্থাগার দর্শক। যে ভ্রাম্যমাণ গ্রন্থাগারে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কিত কিছু বই ছিল। সেগুলোকে সাথে, সাথে ওই বিএনপির কিছু লোকাল থাগস তারা এগুলো জব্দ করেছে এবং সেগুলো নিয়ে তারা এ এ এ এগুলোকে সরিয়ে ফেলার ব্যবস্থা করেছে। এখন এই ঘটনাটা খুব ছোট আ ঘটনা মনে হতে পারে দর্শক আপনাদের কাছে, কিন্তু এটা আসলে খুব বড় ঘটনা। কারণ যেই সরকার দর্শক বইকে ভয় পায়, সে আসলে কাকে ভয় পায়? সে আসলে স্মৃতিকে ভয় পায়।
আ মানে সে কিসের স্মৃতিকে ভয় পায়? বঙ্গবন্ধুর স্মৃতিকে ভয় পায়, আওয়ামী লীগের স্মৃতিকে ভয় পায়, মুক্তিযুদ্ধের স্মৃতিকে ভয় পায় তাহলে আসলে বিএনপি, তাই না? তো এই যে বই সরিয়ে ইতিহাস মুছে ফেলা, স্থাপনা ভেঙে ইতিহাস মুছে ফেলা, এইভাবে কি ইতিহাস মোছা যায় দর্শক? আর বঙ্গবন্ধুকে তো যায়ই না। কখনোই যায় না। তো যিনি মানুষের হৃদয়ে বাস করেন মানুষের, তাকে কি দিয়ে আপনি মুছবেন? তো এই বাজেট নিয়ে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো দর্শক আরেকটা, সেটা হচ্ছে আমি একজন মানুষকেও খুঁজে পেলাম না যিনি উঠে দাঁড়িয়ে বলছেন, "বাহ! কি অসাধারণ বাজেট।" একমাত্র মানে চাটুকার কতগুলো নির্লজ্জ লোক ছাড়া এটা কোন রকমের সাধারণ মানুষের মধ্যে কোন ধরনের কোন রকম আপনারা কোন ধরনের আশাবাদ দেখছেন এই বাজেট নিয়ে? আমরা দেখছি না। আ শুধু সাধারণ মানুষের কথা বাদ দিলাম, রাজনৈতিক দলগুলো নির্বিশেষে কি বলছে? জাসদ বলছে নাকি এই বাজেট নাকি কথার ফুলঝুরি। সিপিবি বলছে এইটা নাকি ফাঁপা বাজেট। যেই জামাত ছিল বিএনপির বি টিম, যেই জামাতকে সাথে নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করল, যেটা তাদের ইয়ার দোস্ত, সেই জামাত বলছে এই বাজেট নাকি গণবিরোধী। বাসদ বলছে সাধারণ মানুষের উপরে এই বাজেটের ফলে চাপ বাড়বে। খেলাফত মজলিস বলছে যে এই বাজেট সম্পূর্ণ ঋণ নির্ভর। এবি পার্টি আরেক বন্ধু, তারা বলছে এটা নাকি দিক নির্দেশনাহীন। ইসলামী আন্দোলন বলছে এই বাজেট নাকি অতিরিক্ত আশাবাদী। আর আমি তো বললামই যে সাধারণ মানুষের মধ্যে তো এইটা নিয়ে কোন ধরনের কোন আশাবাদ নেই। কারণ মানুষ বুঝতে পারছে যে এই বাজেটে নতুন সব প্রতিশ্রুতি আছে যেগুলো আওয়ামী লীগ থেকে চুরি করা, কিন্তু কোন নতুন দিক নির্দেশনা নেই। আ ঘোষণা আছে কিন্তু সেই ঘোষণার পেছনে কোন ধরনের কোন সক্ষমতার প্রমাণ নেই। আর এখানেই দর্শক আওয়ামী লীগের কথা চলে আসে। কারণ আজকের সরকার, বিএনপি সরকার যা ঘোষণা করছে তার অনেক কিছুই মানুষ তো আগে দেখেছে। কিন্তু মানুষ এখন বিএনপির কাছ থেকে যেটা খুঁজছে সেটা কিন্তু কোনো ঘোষণা নয়। মানুষ আসলে খুঁজছে সক্ষমতা। মানুষ খুঁজছে রাষ্ট্রের সেই আত্মবিশ্বাস, সরকারের সেই আত্মবিশ্বাস, যেই আত্মবিশ্বাস দিয়ে দর্শক পদ্মা সেতু হয়, মেট্রো রেল হয়, বিদ্যুৎ পৌঁছে যায় প্রত্যন্ত গ্রামে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কোটি মানুষের জীবনে পৌঁছে দেয়। দর্শক, রাজনীতিতে একটা খুব নিষ্ঠুর নিয়ম আছে। মানুষ যখন কোনো সরকারকে সমর্থন করে তখন কিন্তু সে ভবিষ্যতের দিকে তাকিয়ে করে। আর মানুষ যখন পুরনো সরকারকে মনে করতে শুরু করে তখন সে বর্তমানের দিকে তাকিয়ে কিন্তু সেটা করে। আজকের আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি কি জানেন দর্শক? আজকের আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হলো তুলনা। কারণ মানুষ যখন বলে এটা তো আগেও ছিল, আরো ভালোভাবে ছিল, তখন কিন্তু সে আসলে অতীতকে মনে করছে। আর মানুষ যখন বলে আগে তো অন্তত কাজটা হতো, আগেই তো আমরা ভালো ছিলাম, তখন সে শুধু অতীতকে মনে করছে না, সে কিন্তু তার বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছে। এবং সেইখান থেকেই দর্শক প্রত্যাবর্তনের শুরু, আওয়ামী লীগের প্রত্যাবর্তনের শুরু।